একটু দিকে যেতে চাই স্যার, সেটা হচ্ছে যে আপনি যে স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন, সিএসসি স্কলারশিপ, তো এই সিএসসি স্কলারশিপটা আর আপনি বলেছেন আপনার জন্মের বিষয়ে, তারপরে একটু স্পেসিফিকলি বলবেন যে সিএসসি স্কলারশিপটা আসলে কি, এবং এইটার জন্য এখন আমাদের পরবর্তীতে যারা আবেদন করতে চাইবে যে সিএসসি স্কলারশিপ নিয়ে, তারা আইদার পিএইচডি অথবা মাস্টার্স প্রোগ্রামে যদি ভবিষ্যতে আবেদন করতে চাই, তাদের জন্য প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত এবং কোন থেকে আসলে প্রিপারেশন নেওয়া উচিত? জি, আমি আরেকটু সংযুক্ত দেবো আমার জি। আপনার গত প্রশ্নে, সেটা হলো চায়না যে গবেষণা এগিয়ে যাচ্ছে বা চায়না যে গবেষণা করছে চাইনিজ সরকার, তার প্রমাণ কিন্তু আমার যে পিএইচডির যে প্রপোজালটা, সেটা কিন্তু চায়না সাউথ এশিয়া ফরেন পলিসির উপরে। তো এই জন্য কিন্তু চাইনিজ সরকার কিন্তু আমি যে গবেষণা করতেছি সেটা কিন্তু ওনাদের কাজে লাগবে, সুতরাং ওনারা কিন্তু সেই ফান্ড আমার পিছনে যে অর্থটা খরচ করতেছে, এই অর্থটা কিন্তু ওনারা মানে যে অযথাই খরচ করতেছে সেটা না, সেটা কিন্তু এটা তারা দেখতে চাচ্ছে যে আমি আসলে আমার যে টপিক চায়না সাউথ এশিয়া ফরেন পলিসি, সেখানে আমি নতুন কি আবিষ্কার করতে পারি, সেটা দেখানোর জন্যই কিন্তু তারা অর্থ খরচ করেছে। তো এটা ভালো দিক যে চায়না সরকার তাদের নিজেদের গবেষণা, তাদের মান, শিক্ষা সবকিছু উন্নয়নের জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং ফান্ড দিচ্ছে তারা। আপনি যেটা বলেছেন যে সিএসসি স্কলারশিপের পিছনে যে কিভাবে কি করতে হয়, সেটা হলো প্রথমে এক নাম্বার নিজেকে তৈরি করতে হবে। সেই তৈরি করাটা হলো, আমি যে প্রফেসর চাইনিজ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে আমি মেল করব, পরে কেন তারা আমাকে রিকমেন্ডেশন লেটার দিবে, বা তারা কোন সেই বিশ্ববিদ্যালয়গুলো কেন আমাকে প্রি অ্যাডমিশন লেটার দিবে, এর পিছনে কি কি মানে যোগ্যতা থাকলে সেই প্রফেসর একজন ছাত্রকে রিকমেন্ডেশন লেটার দেয়। তখন হলো একজন ছাত্র প্রথমে তাকে ঠিক করতে হবে যে সে আসলে কোন বিষয়ের উপর পিএইচডি করতে চায়, কোন বিষয়ের উপর সে গবেষণা করতে চায়, সেই গবেষণার টপিকটা টাইটেলটা ঠিক করতে হবে, তার একটা সুন্দর প্রপোজাল তৈরি করতে হবে যে সেই টপিক অনুযায়ী, এবং প্রপোজাল তৈরি করে সে আরো একটা সুপারিশ থাকবে, প্রপোজাল তৈরির সাথে সাথে সেই টপিক রিলেটেড তার কিছু আর্টিকেল পাবলিশ করতে হবে। আর্টিকেল পাবলিশ হলে তখন সেই আর্টিকেল পাবলিশড আর্টিকেলের কপি এবং প্রপোজালের কপি চায়নার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেই ফ্যাকাল্টি অনুযায়ী প্রফেসরকে মেল করলে, প্রফেসর যদি মনে করে যে না, তার আগে দেখতে হবে যে প্রফেসর আমার ফিল্ডের সাথে তিনি গবেষক কিনা, তিনি যে গবেষণা বিষয়ে গবেষণা করে সেটা আমার ফিল্ড রিলেটেড কিনা, বা প্রফেসর যে ফিল্ডে কাজ করে আমি সেই ফিল্ডের কাজ করি কিনা, সেটা আগে দেখতে হবে। যে দেখার পরে খুঁজতে হবে যে আসলে কোন ফ্যাকাল্টি কোন ডিপার্টমেন্টের সব টিচার গুলো খুঁজতে হবে, যে প্রত্যেকটা টিচারের প্রোফাইল আছে, ব্যক্তিগত প্রোফাইল, সেই প্রোফাইল অনুযায়ী মেল করতে হবে, এবং দেখতে হবে মেল করার আগে দেখতে হবে যে ওই প্রফেসরের বায়োডাটা যেটা আছে তিনি আসলে কোন ফিল্ডে কাজ করতে আগ্রহ বোধ করেন, এবং আমার যে টপিক সেই টপিকের সাথে ওই প্রফেসরের গবেষণা আছে কিনা, বা প্রফেসরের টপিকটা কি। যখন আমার টপিকের সাথে প্রফেসরের ফিল্ড মিলবে, আমার ফিল্ডের সাথে যখন প্রফেসরের ফিল্ড মিলবে, আর আর আমার গবেষণা আর্টিকেল, আমার প্রপোজাল, তখন সবকিছুই যদি চাইনিজ সেই প্রফেসর পছন্দ করে থাকে, তখন কিন্তু তিনি পরবর্তীতে মেলটা ব্যাক করবে এবং তিনি হয়তো তত্ত্বাবধায়ক হিসাবে বা সুপারভাইজার হতে রাজি হবে। এবং আমি সেটাই করেছিলাম। আমি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে মেল করেছিলাম, কিছু প্রফেসর আমাকে উত্তর দিয়েছে, অনেক প্রফেসর উত্তর দেয়নি। যারা মনে করেছে যে তাদের ফিল্ডের সাথে আমার ফিল্ড যায় না, তারা আমাকে রেসপন্স করেনি। আর যারা মনে করছে যে না, আমার যে টপিক, পিএইচডি গবেষণার যে টপিকটা তাদের ফিল্ড রিলেটেড, তখন তারা আমাকে প্রতি উত্তরে মেল ব্যাক করে এবং তারা আমাকে রিকমেন্ডেশন লেটার দেয়। আর এখানে চাইনিজ সিএসসি পোর্টাল, সিএসসি যে টাইপ এর যে স্কলারশিপ সিস্টেমটা, প্রতি বছর চাইনিজ এমবেসি যখন বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়ে জানায় যে আমরা এই বছর এতজন ছাত্রছাত্রী আমরা চায়না সরকার টাইপ এর মাধ্যমে স্কলারশিপ দিতে চাই, তখন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় সেই চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে চাইনিজ এমবেসি থেকে যে অ্যাপ্লিকেশনটা, চিঠিটা আসে, সেই চিঠি এবং বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি একত্র করে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করে দেয় প্রতি বছর নভেম্বর ডিসেম্বরের ভিতরে এই আপলোডটা হয়ে থাকে। অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ভিতরে প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয়ে এই চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপের বিজ্ঞপ্তিটা প্রকাশ হওয়ার পরে সেখানে আমাদের আবেদন করতে হয়। আবেদন করার আগে আমাদেরকে
এই যে বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন চাইনিজ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যদি প্রফেসরের বা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অফিসের রিকমেন্ডেশন লেটার বা প্রি অ্যাডমিশন লেটার থাকে, তাহলে স্কলারশিপটা পেতে সুবিধা হয়। এবং ওই প্রি অ্যাডমিশন লেটার বা প্রফেসরের রিকমেন্ডেশন লেটার সহ, পুলিশ ক্লিয়ারেন্স সহ, মেডিকেল আরো অনেক আনুষ্ঠানিক কাগজপত্র দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জমা দিতে হয়। জমা দেওয়ার পরে শিক্ষা মন্ত্রণালয় যাচাই বাছাই সাপেক্ষে আইএলটিএস অভিজ্ঞতা লাগে, আইএলটিএস স্কোর লাগে। তো এগুলো যাচাই বাছাইয়ের পরে শিক্ষা মন্ত্রণালয় একটা যতগুলো আবেদন করে তার ভিতর থেকে শিক্ষা মন্ত্রণালয় মনে করে যে যারা যোগ্য তাদের একটা তালিকা প্রাথমিকভাবে মনোনীতদের একটা তালিকা প্রকাশ করে থাকে। এবং সেই আবেদন করার আগে টাইপ এর জন্য সিএসসি পোর্টালে বাংলাদেশ চাইনিজ এমবেসি, বাংলাদেশের যে চাইনিজ এমবেসির একটা কোড নাম্বার আছে, সেই কোড নাম্বার দিয়ে আবার সিএসসি পোর্টালে আপলোড করতে হয় সব ডকুমেন্ট গুলা। আপলোড করার পরে সেই আপলোডের কপিটা নিয়ে এবং এই সমস্ত ডকুমেন্ট নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। এবং শিক্ষা মন্ত্রণালয় যখন মনে করবে যে যোগ্য, সেই যোগ্য মানুষদেরকে ভাইবা দেওয়ার জন্য চাইনিজ এমবেসির কাছে বলে, এবং চাইনিজ এমবেসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে একটা ভাইবা হয়। সেখানে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন ওনারা উপস্থিত থাকেন, আর চাইনিজ এমবেসির যারা দায়িত্বশীল আছেন তারা থাকেন, এবং তাদের সমন্বয়ে একটি ভাইবা বোর্ড হয়। পরবর্তীতে সেই চাইনিজ এমবেসি এবং চাইনিজ এমবেসি চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে থাকে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে ওই তালিকা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়কে পাঠিয়ে থাকে। শিক্ষা মন্ত্রণালয় সেটা আবার ওয়েবসাইটে আপলোড করে দেয়। এইভাবেই হলো বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এবং চাইনিজ এমবেসির মাধ্যমে টাইপ এ তে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া যায়। তো থ্যাংক ইউ স্যার, আশা করি সবাই বুঝতে পেরেছে।